আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এসএসসি 2023 মডেল টেস্টের বায়োলজি ক্লাসে। তাহলে পোলাপান দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো হচ্ছে জীববিজ্ঞানের আমাদের আমাদের 2 নাম্বার চ্যাপ্টার। তো এই 2 নাম্বার চ্যাপ্টারের ব্যাপার হলো, দেখা যায় তোমাদের বায়োলজি যদি বলি কোন চ্যাপ্টারটা সবচেয়ে বোরিং লাগে পড়তে, বায়োলজি যদি বলি কোন চ্যাপ্টারটা সবচেয়ে বোরিং লাগে, তোমরা বলবা 2 নাম্বার চ্যাপ্টার। হ্যাঁ, বিশাল বড়, ঠিক আছে, বুঝি না কোনো কিছু, ঠিক আছে, মনে হয় সবকিছু হচ্ছে মুখস্থ করা লাগে। তো এই যে একটা ব্যাপার পাওয়া যায়, একটা কমপ্লেন পাওয়া যায় 2 নাম্বার চ্যাপ্টার থেকে, আরেকটা কমপ্লেন পাওয়া যায় কোন চ্যাপ্টার থেকে, আরেকটা কমপ্লেন পাওয়া যায় 5 নাম্বার চ্যাপ্টার থেকে। সেম ঘটনা ভাই, বিশাল বড়, এটা বুঝি কিন্তু ওটাতে প্রবলেম হয়েছে বিশাল বড়। এই জন্য পড়তে পড়তে আর কি বোরিং লাগে। 2 নাম্বারও অনেক কিছু বুঝি, কিন্তু 2 নাম্বার এসে এমন কিছু ইনফরমেশন, তাও আবার হইতেছে দেখা যায় যে ওই উদ্ভিদের যে পার্টটা আছে, প্ল্যান্ট টিস্যুর যে পার্টটা আছে, এখানে এমন কিছু কথাবার্তা লেখা, মাথায় থাকে না কোনো কিছু, মনে থাকে না কোনো কিছু। তো বুঝি না, অনেক ওয়ার্ড আছে, জাস্ট নতুন নতুন ওয়ার্ড কি নগ্ন বিচি আবৃত হয়েছে, কত ঝামেলা। তো এই 2 নাম্বার চ্যাপ্টার নিয়ে হইতেছে, 5 নাম্বার চ্যাপ্টার বুঝি কিন্তু মনে থাকে না, মানে অনেক বড়, এটা একটা ব্যাপার। কিন্তু 2 নাম্বার তো হইতেছে কি বললাম, সব দিক থেকেই ঝামেলা। তো এই 2 নাম্বার চ্যাপ্টারের দিকে দেখা যায় যে তোমাদের একটা অভিযোগ আর কি কাজ করে। তো আজকে আমরা সেই অভিযোগওয়ালা 2 নাম্বার চ্যাপ্টার শুরু করতেছি। তবে ইনশাল্লাহ আমাদের এইখানে যে আমরা এই 2 নাম্বার চ্যাপ্টারটা দেখা যাবে হচ্ছে আমরা মোটামুটি 4-5টা ক্লাসে পড়বো। এই 4-5টা ক্লাসে তুমি যদি হচ্ছে মনোযোগ দিয়ে 2 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে পড়া শেষ করো, আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ হইতেছে 2 নাম্বার চ্যাপ্টার নিয়ে তোমাদের যত ঝামেলা আছে সবগুলো হইতেছে ইনশাল্লাহ হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। যে সকল টার্ম বুঝো না, যে সকল টপিক বুঝো না, ওইগুলো ইনশাল্লাহ একদম ক্লিয়ারলি হচ্ছে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তাহলে চলো হইতেছে আমরা আস্তে ধীরে শুরু করে দিই। তাহলে ফার্স্ট আমরা দেখো ভাই কোষের প্রকারভেদ। আচ্ছা, কোষকে আমরা নানা ভাগে হইতেছে ভাগ করে থাকি, বুঝলা, অনেক ওয়েতে হচ্ছে আমরা কোষকে ভাগ করতে পারি। এর মধ্যে একটা হলো কি বলতো, দেহ কোষ, জনন কোষ। তারপরে কি কি আছে ভাই বলতো, আদি কোষ, প্রকৃত কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। অনেক ওয়েতে হচ্ছে আমরা ভাগ করি। তাহলে দেহ কোষ কারা ভাই বলতো? দেহ কোষ কারা? দেহ কোষ হচ্ছে ওই কোষগুলা যেগুলো তোমার দেহ তৈরি করতেছে, তোমার অঙ্গ তন্ত্র এই সকল জিনিসপত্র হচ্ছে তৈরি করতেছে, ঠিক আছে। তো এই কথাই বলা আছে, দেহ গঠনে যারা অংশগ্রহণ করে তাদেরকে আমরা ভাই কি বলতেছি বলতো, দেহ কোষ। এবং মাথায় রাখবা, আমাদের উন্নত শ্রেণীর যারা হইতেছে প্রাণী আছে, উন্নত শ্রেণীর যারা হচ্ছে জীব আছে, তুমি তাদের কথা যদি চিন্তা করো, উন্নত শ্রেণীর উদ্ভিদ, তাদের ক্ষেত্রে মাথায় রাখবা যে দেহ কোষগুলো নর্মালি কি হয় বলতো, নর্মালি এরা হইতেছে ডিপ্লয়েড হয়ে থাকে। এরা কি হবে ভাই বলতো, হচ্ছে ডিপ্লয়েড হয়ে থাকে, ওকে। আচ্ছা, আর এখানে যদি আমি জনন কোষে চলে আসি, জনন কোষের ক্ষেত্রে তোমার মাথায় রাখা লাগবে, এরা হচ্ছে এদের কাজ একটাই, সেটা হলো পুংজনন কোষ থাকে, স্ত্রী জনন কোষ থাকে, এই দুইটা জনন কোষ হচ্ছে মিলিত হবে এবং মিলিত হয়ে তৈরি করবে কি জাইগোট, এবং জাইগোট থেকে পরবর্তীতে কি হবে, নতুন একটা জীব তৈরি হবে। তাহলে এই জনন কোষের কিন্তু ভাই মেইন কাজটা কি হলো, মেইন কাজটা হলো হচ্ছে জনন কাজ করে, ঠিক আছে। তাহলে এই যে এখানে দেখো, পুং ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে জাইগোট তৈরি করে, ঠিক আছে, পুং ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে এরা কি তৈরি করে ফেললো ভাই বলো তো, জাইগোট তৈরি করে ফেললো, ওকে। তাহলে এদের কাজ হইতেছে এটা। তাহলে দেখো এরপর আমরা যদি চলে আসি, যে দেহ কোষের আরেকটা কাজ হলো কি, যে মাইটোসিস পদ্ধতিতে এরা কোষ বিভাজন করে, ঠিক আছে। আর এই যে স্ত্রী কোষ কি করে বলতো, মিওসিস পদ্ধতিতে কোষ বিভাজন করে। এবং এখন তোমাদেরকে আমি সুন্দর একটা কোশ্চেন করবো, আমার খুবই ফেভারিট একটা কোশ্চেন, তোমরা দেখি কে কে বলতে পারো, ঠিক আছে। আমার কোশ্চেন শোনার পরে তোমরা চাইলে হচ্ছে, মন চাইলে ভিডিওটা একটু পজ করে নিতে পারো, পজ করে হচ্ছে যে কয়েক সেকেন্ড চিন্তা করে নিলাম, এরপরে হচ্ছে দেখো অ্যান্সার পাও কিনা। কোশ্চেন হলো যে জননাঙ্গ, জননাঙ্গ জননাঙ্গ গঠনে কোন কোষের অবদান আছে, জননাঙ্গ গঠনে কোন কোষের অবদান আছে। তাহলে তোমরা আমাকে বলো তো দেখি, আমাদের অ্যান্সার কি হবে। যে অপশন আছে 2টা, একটা হলো দেহকোষ, আর একটা হলো কি ভাই বলো তো, আর একটা হলো হইতেছে আমাদের জনন কোষ। কোনটা বলো তো অ্যান্সার হবে, আমরা কিন্তু হইতেছে চিন্তা করো তো দেখি। আচ্ছা, যারা চিন্তা করে ফেলছো তাহলে দেখো আমাদের অ্যান্সার কি হবে, দেহকোষ। কারণ দেখো আমরা কি বলছি, জনন আঙ্গ, মানে হচ্ছে কি বলতো, জনন কাজের জন্য তোমার যে অঙ্গ দরকার, তো এই অঙ্গ কে তৈরি করে, যে দেহের অঙ্গ প্রত্যঙ্গ এগুলা কে তৈরি করতেছে, এগুলা কিন্তু তৈরি করতেছে কি আমাদের দেহকোষ তৈরি করতেছে, ঠিক আছে। তাহলে মাথায় রাখবা, জননাঙ্গ কিন্তু তৈরি করবে দেহকোষ, ওকে। এবং জননাঙ্গের ভিতরে জনন কোষ আছে, ওইটা জনন কাজে অংশ নিবে। তাহলে দেখো, জনন মেইন কিন্তু দেহ, জননাঙ্গের পার্ট গুলো তৈরি করতেছে কি বলতো, তৈরি করতেছে হচ্ছে দেহকোষ, ওকে। আচ্ছা, তাহলে দেখো দেহকোষ জননকোষ থেকে আমাদের যদি এতটুকু পড়া হয়ে থাকে, আমরা চলে আসি, ও ভালো কথা, আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে যাই। কোয়েশ্চেন হইতে পারে যে মিওসিস কোষ বিভাজন কোথায় হয়, মিওসিস কোষ বিভাজন কোথায় হয়। এইখানেও তোমরা হইতেছে প্যাচ লাগাও। তোমরা যদি এটা হইতেছে কতে আসে, ইজিলি এসে ধরা খাবা, অনেক সময় বর্ণনামূলকে লিখতে গিয়ে হচ্ছে প্যাচ খাও, প্যাচ লাগাও আর কি। যে মিওসিস কোষ বিভাজন কোথায় কোথায় হয়, অপশন আছে 2টা, এটাও তোমরা চিন্তা করে বের করবা। একটা হইলো জনন কোষ, ঠিক আছে, আর একটা হলো হচ্ছে কি জনন মাতৃকোষ, আর এটা হলো জনন মাতৃকোষ। কোনটা হবে অ্যান্সার বলো তো। দেখো, এইটা হইতেছে দেখা যায় তোমরা অনেক বড় হয়ে গেছো, এসএসসি দিবা,
প্রায় বুড়া হয়ে গেছে বলা যায়, ঠিক আছে, বয়স তো কম হইলো না। এই মিওসিস কোষ বিভাজন, জনন কোষ, জনন মাতৃকোষ, এই ক্লাস 8 থেকে, এরা আরো আগে থেকে পড়তেছো। তাহলে দেখো এরপরে দেখা যায় তোমাদের মধ্যে কনফিউশনটা হচ্ছে যায় না। মাথায় রাখবা, আমাদের এই যে হইতেছে আমরা শুক্রাণু ডিম্বাণু বলে থাকি, শুক্রাণু ডিম্বাণু এরা কি বলতো, এরা হইতেছে জনন কোষ, এরা হলো জনন কোষ, বা এরা, এদেরকে আমরা বলে থাকি হচ্ছে গ্যামেট। এবং জনন কোষটা কি হয়েছে বলতো, হ্যাপ্লয়েড। জনন কোষটা কি ভাই বলতো, হ্যাপ্লয়েড। তাহলে জনন কোষটা তৈরি হয়েছে কোত্থেকে, নিশ্চয় একটা কোষ মিওসিস বিভাজনের মাধ্যমে, যেটা হচ্ছে ডিপ্লয়েড ছিল, ওটা মিওসিস বিভাজনের মাধ্যমে হয়েছে। তাহলে জনন কোষটা যে কোষ থেকে তৈরি হয়, দেখো তো আমরা এটা পড়ছি না, কোষ বিভাজনের সময় যে একটা কোষ থেকে নতুন করে যে দুইটা কোষ হয়, নতুন কোষগুলোরে বলে থাকি কি ভাই বলতো, অপত্য কোষ বলে থাকি, ঠিক আছে। আর আমার যে কোষটা বিভাজিত হয়েছিল তাকে আমরা কি বলি, তাকে কিন্তু বলেছে মাতৃকোষ, ওকে, তাকে আমরা বলে থাকি মাতৃকোষ। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, এইটা যদি হয় জনন কোষ, জনন কোষটা আমাদের যেই কোষ থেকে তৈরি হয়েছে তার নাম কি হবে বলতো, তার নাম হবে হচ্ছে আমাদের জনন মাতৃকোষ, ঠিক আছে, জনন মাতৃকোষ, ঠিক আছে। আচ্ছা, এই জনন মাতৃকোষের বিভাজন, এবং সে হলো কি জনন মাতৃকোষ, সে কিন্তু নিজে ডিপ্লয়েড। তার মানে এই জনন মাতৃকোষের মাধ্যমে মিওসিস হয়, জনন মাতৃকোষে মিওসিস হয়, মিওসিস হয়ে তৈরি হয় কি বলতো ভাইয়া, জনন কোষ তৈরি হয়, ওকে। জনন মাতৃকোষে মিওসিস হয়ে জনন কোষ হয়েছে। এখন কোয়েশ্চেন যদি হয় মিওসিস কোষ বিভাজন কোথায় হয়, অ্যান্সার কি হয় বলতো, জনন মাতৃকোষ অ্যান্সার হবে নাকি জনন কোষ অ্যান্সার হবে, বলো তো দেখি। অ্যান্সার হবে কিন্তু জনন মাতৃকোষ। যে মিওসিস কোষ বিভাজন কোথায় হয়, মিওসিস কোষ বিভাজন কোথায় হয়, অ্যান্সার কি হবে, জনন মাতৃকোষ। কারণ তুমি এখানেই দেখতে পাইতেছো কোষ বিভাজনটা জনন মাতৃকোষে উৎপন্ন জনন মাতৃকোষে হইতেছে, উৎপন্ন হইতেছে কি বলতো, জনন কোষ। কোয়েশ্চেন যদি হয় মিওসিস কোষ বিভাজনের ফলে তৈরি হয় কোন কোষ, উৎপন্ন হয় কোন কোষ, তাহলে অ্যান্সার কি হবে বলতো, তাইলে কিন্তু তোমার অ্যান্সারটা হবে জনন কোষ, ঠিক আছে। আর মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয় জনন কোষ। খেয়াল রাখবে এগুলোর মধ্যে কিন্তু তোমরা প্যাচ লাগাও, এবং খুবই সুন্দর সুন্দর প্যাচ, এবং দেখা যায় এগুলো নিয়ে হইতেছে আমরাও তোমাদেরকে কনফিউজ করতে খুব ভালো লাগে, কোয়েশ্চেন করার সময় স্যাররাও খুব খুশি হয়, ঠিক আছে। এই যে দেখো তোমাদের তো বেসিক ভালো না, তোমরা তো পড়াশোনা করো না, দেখবে তারপর স্যাররা তোমাদেরকে এরকম বাণী শোনাবে। আচ্ছা, এখন চলে আসি ভাইয়া আদি কোষ আর প্রকৃত কোষ। আচ্ছা, আদি কোষ আর প্রকৃত কোষ থেকে মাথায় রাখা লাগবে যে কি, আমাদের একটা কোষের মধ্যে নর্মালি আমরা কি জানি, যে একটা কোষের বাইরে কি থাকে, কোষ ঝিল্লি থাকে। কোষ ঝিল্লির ভেতরে কি থাকে, তারপরে যে সাইডে, এই যে দেখো ভিতরে একদম মাঝখানে, কোষের মাঝখানে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে। তারপরে কি থাকে বলতো, চারপাশে থকথকে ঝিল্লির মধ্যে কি থাকবে, সাইটোপ্লাজম থাকবে। এই যেগুলো হচ্ছে সাইটোপ্লাজম দিয়ে দাও। এরপরে তুমি কি দেখো বলতো, ভেতরে কি থাকে, নিউক্লিয়াসের ভেতরে থাকে নিউক্লিওলাস। এবং এই নিউক্লিওলাসের সাথে কি থাকে ভাই বলতো, সুন্দর করে এরকম পেঁচানো সুতার মতো কিছু জিনিস থাকে, যাদেরকে আমরা কি বলি ভাইয়া, ক্রোমাটিন বলে থাকি, বা ক্রোমোজোম বলতে চাই, যদিও এদের ক্রোমোজোম না, ক্রোমাটিনই বলা হয় আর কি। আচ্ছা, এবং এর মাঝখানে আবার কি থাকে ভাইয়া বলতো, থকথকে জেলির মতো এখানে থাকে, থকথকে জেলির মতো একটা জিনিস, তাকে আমরা কি বলতেছি, তাকে আমরা বলে দিতেছি হচ্ছে নিউক্লিওপ্লাজম, তাদেরকে আমরা বলেছি নিউক্লিওপ্লাজম। এখন আবার দেখো সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে, যে থকথকে জেলির মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে, প্লাস্টিড থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, গলগি বডি থাকতে পারে, বিভিন্ন রকমের কোষীয় অঙ্গাণু থাকতে পারে, ওকে। এবং এটার মধ্যে কি থাকে, আবার ছোট ছোট এরকম গোল গোল কি থাকে ভাই বলতো, রাইবোজোম থাকে। কি কি থাকে ভাই বলতো, রাইবোজোম থাকে, ঠিক আছে। এখন কাহিনী হলো, এটা হলো আমরা একটা নর্মাল কোষ বলতে যাদেরকে চিনি, যাকে চিনিতে থাকে, এটা হলো আমার ওই রকম একটা কোষ। এখন আমরা চলে আসি, এটা হইতেছে আমার একটা সুন্দর একটা কোষ, সুগঠিত একটা কোষ। এখন আমরা চলে যাই যে কিছু কিছু কোষ আছে, তাদের ক্ষেত্রে যেন কি দেখা যায়, তাদের হইতেছে নিউক্লিয়াসটা সুগঠিত না, মানে নিউক্লিয়াসটা হইতেছে এত সুন্দর সবকিছু থাকে না, ওকে। তাহলে দেখো আমি যদি এখানে, সরি, তো দেখো এখানে যদি আমি চিন্তা করি নিউক্লিয়াস যদি সুগঠিত না হয়, তাইলে আমার কি থাকবে না, এখানে কিন্তু আমার নিউক্লিয়ার মেমব্রেনটা থাকবে না। হ্যাঁ দেখো, নিউক্লিয়ার মেমব্রেন যদি না থাকে, তাহলে দেখো আমাদের এখানে যখন নিউক্লিয়ার মেমব্রেনটা যখন ছিল, তখনই কিন্তু আমাদের দেখো বাইরের জিনিসটাকে বলতেছিলাম সাইটোপ্লাজম, ভেতরের দিকে যে থকথকে জেলির মতো যে জিনিসটা ছিল, ওটাকে কি বলছি, নিউক্লিওপ্লাজম। এখন কাহিনী হলো কি, আমার নিউক্লিয়ার মেমব্রেনটাই নেই, তাহলে বলতো নিউক্লিওপ্লাজম বলে কি আলাদা আর কোনো কিছু থাকবে, থাকবে না। তখন পুরো জিনিসটাই কি হয়ে যাবে ভাই বলতো, তখন কিন্তু পুরো জিনিসটাই হয়ে যাবে আমাদের নিউক্লিয়, সরি সাইটোপ্লাজম। তখন পুরো জিনিসটা হয়ে যাবে কিন্তু হচ্ছে আমাদের সাইটোপ্লাজম হয়ে যাবে। তাহলে এই যে সাইটোপ্লাজম হলো, এবং তখন দেখো আমার কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন থাকার ফলে এই ক্রোমাটিনটা, বা এখানে যে ডিএনএ জাতীয় আমার যে জিনিসপত্রগুলো ছিল, যে ডিএনএ পেঁচাই তো ক্রোমাটিন হয়, তো এইগুলো দেখো আমার কিন্তু সুন্দর একটা মাঝখানে একটা জায়গার মধ্যে ছিল। এখন কি হবে বলো তো, এখন কিন্তু আমাদের এটাকে, এই যে হচ্ছে ক্রোমাটিনটা এরকম পেঁচায় থাকা লাগবে না, সে কি করতে পারে বলো তো, ডিএনএ গুলো পেঁচায় ক্রোমাটিন হওয়া লাগবে না, সে সুন্দর করে ডিএনএ গুলো হচ্ছে ছড়ায় ছিটায় থাকতে পারবে। এবং আমাদের এখানে কোনো নিউক্লিওলাসেরও দরকার পড়ে না, কোনো নিউক্লিওলাসের কিন্তু আমাদের দরকার পড়ে না, ওকে। এবং সে তো হইতেছে গরিব, আদিকোষ কি গরিব, দেখো তার কিছুই নেই, সুগঠিত নিউক্লিয়াস নেই, এবং তার মাথায় রাখা লাগবে তার কি থাকবে না, রাইবোজোম ছাড়া অন্য কোনো রকমের কোষীয় অঙ্গাণু থাকবে না, তার মাইটোকন্ড্রিয়া থাকবে না, গলগি বডি প্লাস্টিড কোনো কিছু থাকবে না, তার কি থাকবে, শুধুমাত্র আমাদের রাইবোজোম থাকবে। এখন আমরা যদি হচ্ছে তাহলে এদের হইতেছে প্রকারভেদটার কথা চিন্তা করি, দেখো তো এখানে যদি হচ্ছে আমরা দেখি আদিকোষে কি থাকে বলতো, নিউক্লিয়ার পর্দা থাকে না। প্রকৃত কোষের এখানে চলে আসো, এদের কি থাকে ভাই বলতো, এদের হচ্ছে নিউক্লিয়ার পর্দাটা
থাকবে। নিউক্লিওলাস আদি কোষে থাকে না, প্রকৃত কোষে থাকে। নিউক্লিওপ্লাজম আদি কোষে থাকে না, প্রকৃত কোষে থাকে। ক্রোমাটিন জালিকা আদি কোষে হইতেছে থাকে না, প্রকৃত কোষে হইতেছে থাকে। আদি কোষে কি থাকে বলতো? ডিএনএ তুমি দেখতে পাবা কিরকম ডিএনএ, বৃত্তাকার ডিএনএ থাকে, ঠিক আছে? বৃত্তাকার। নর্মালি ডিএনএ কি সূত্রাকার হয় না, এরকম সুতার মতো থাকে না? আদি কোষে ডিএনএ গুলো এই যে তুমি যেটা দেখতেছো এটাকে আমরা বলে থাকি বৃত্তাকার ডিএনএ। ওকে। আচ্ছা, এরপরে চলে আসে কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণুর মধ্যে আদি কোষে ভাই কি থাকে বলতো? আদি কোষে থাকে শুধু রাইবোজোম থাকে। আদি কোষে শুধু রাইবোজোম থাকে। আর প্রকৃত কোষে কি থাকবে বলতো ভাইয়া? সকল কোষীয় অঙ্গাণু থাকবে। প্রকৃত কোষে সকল কোষীয় অঙ্গাণু থাকবে। তাহলে এইটা হলো কি ভাই আমাদের আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে হচ্ছে কথাবার্তা। এখন আরেকটা ব্যাপার যেটা হইতে পারে, আমরা কোষে কিন্তু আরেকভাবে হচ্ছে উদ্ভিদ কোষ প্রাণী কোষ এই দুইটা ভাগে কিন্তু ভাগ করতে পারি। এখন কোষকে যদি হইতেছে আমরা উদ্ভিদ কোষ প্রাণী কোষ এই দুইটা ভাগে ভাগ করি, তাহলে দেখো তো মেইন ডিফারেন্স গুলা কি হবে। আমি এই পাশে হচ্ছে লিখে ফেলি, এই পাশে উদ্ভিদ, এই পাশে হইতেছে প্রাণী। তাহলে বলো তো 1 নাম্বার পয়েন্টে তুমি কি লিখবে ভাইয়া? 1 নাম্বার পয়েন্টে তুমি কি লিখবা? কোষ প্রাচীর, ঠিক আছে? 1 নাম্বার পয়েন্টে তুমি কি লিখবা? কোষ প্রাচীর লিখবা। তাহলে উদ্ভিদ কোষে কি হয়? উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে। হ্যাঁ থাকে। প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। 2 নম্বরে চলে আসো আমাদের প্লাস্টিড। 2 নম্বরে তুমি কোথায় চলে আসো? প্লাস্টিডে চলে আসো। উদ্ভিদ কোষে কি হয়? আমাদের প্লাস্টিড থাকে। প্রাণী কোষে কিন্তু কি থাকে না ভাইয়া? প্রাণী কোষে কিন্তু আমাদের প্লাস্টিড থাকবে না। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নম্বরে তুমি চলে আসো কোথায়? উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে আমাদের বলতো আর কি কি আছে? হ্যাঁ, আর আছে হচ্ছে ধরো হচ্ছে আমাদের সেন্ট্রিওলের কথা আছে। তাহলে সেন্ট্রিওলের মধ্যে যদি হচ্ছে তুমি চলে আসো, উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। প্রাণী কোষ কি করতে পারে? প্রাণী কোষে কি থাকে দেখো তো আমাদের এখানে কিন্তু, এর মধ্যে কিন্তু তুমি কি পাবা ভাই বলো তো? সেন্ট্রিওল কিন্তু হচ্ছে পেয়ে যাবে। আর কি একটা পয়েন্ট আছে বলো তো? সুন্দর একটা পয়েন্ট আছে, সেটা হলো যে কোষ গহ্বর। উদ্ভিদ কোষে কি থাকে বলতো? কোষ গহ্বর থাকে, এবং ওইটা আকারে বড় হয়। প্রাণী কোষে নর্মালি থাকে না। থাকলে ওইটা কি হয়েছে বলতো? আকারে ছোট হয়। তাহলে দেখো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে যদি আমি ডিফারেন্স বলি, এটা কিন্তু সুন্দর একটা হচ্ছে ডিফারেন্স। ওকে। এখানে চাইলে তোমরা আবার তোমাদের বই অনুসারে, তোমাদের বই একটা কথা বলা আছে যে গলগি বস্তু মূলত প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। তবে উদ্ভিদ কোষেও কিন্তু গলগি বস্তু থাকে, তোমরা ইন্টারমিডিয়েট উঠলে এগুলো দেখতে পাবা। তো তোমাদের মাথায় রাখা লাগবে তোমাদের বইয়ে যা বলছে ওইটাই কিন্তু পোলাপান লিখবা। কারণ পরীক্ষার মধ্যে গিয়ে যদি লিখো যে উদ্ভাসের ভাইয়া এটা বলছে, ছাত্র হয়েছে ধরো 3, তোমার ওই অ্যান্সার তো কাটবে, আরো ধরো হচ্ছে 2-3টা অ্যান্সার কেটে দিবে, তো এটা তো তুমি বলতে পারবে না। তাই তোমাদের বইয়ে যেটা আছে ওইটা হচ্ছে ফলো করা লাগবে। ওকে। তাহলে বইয়ে যেহেতু বলছে যে আমাদের গলগি বস্তু মূলত কোথায় পাওয়া যায়? প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। তুমিও চাইলে এটাই লিখে দিবা। ওকে। যে আমাদের গলগি বস্তু কি আমরা প্রাণী কোষে হইতেছে পাবো, উদ্ভিদ কোষে পাবো না। তাহলে দেখো এখান থেকে হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ প্রাণী কোষের ডিফারেন্সটা আমরা দেখে ফেললাম। চলে যাই হচ্ছে আমরা এখানে কিছু কোয়েশ্চেন দেখে নেই। দেখো এখানে কি কোয়েশ্চেন দিছে ভাইয়া? দিছে যে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত। তো এখানে যেহেতু দিছে এটা কি মানুষ নাকি গরু ছাগল কার জনন কোষ বলে নাই, আমরা ধরে নিব এটা মানুষের জনন কোষই বলতেছে। তাহলে মানুষের যদি হচ্ছে জনন কোষের চিন্তা করে দেখো, আমরা কি জানি নর্মালি হইতেছে মানুষের একটা দেহ কোষে ক্রোমোজোম কয়টা থাকে? 46টা। এবং এটা কি বলতে হয় ডিপ্লয়েড, তাহলে হ্যাপ্লয়েডে কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। জনকোষে ক্রোমোজোম কয়টা থাকে বলো তো ভাইয়া? 23টা থাকবে। ওকে। আচ্ছা, নিম্নের কোনটি প্রাণী কোষে বিদ্যমান? ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, কোষ প্রাচীর, সেন্ট্রোজোম। তাহলে দেখো প্রাণী কোষে কিন্তু সেন্ট্রোজোম, সেন্ট্রিওল এগুলো থাকে, উদ্ভিদ কোষে কিন্তু থাকে না। ওকে। আচ্ছা, এখন চলে আসি, সুন্দর একটা কোশ্চেন আছে এখানে, যে কাজের ভিত্তিতে প্রকৃত কোষ 2 রকমের হবে। সেটা হলো কি? দেহকোষ আর জনন কোষ। দেহকোষ আর জনন কোষ। বলছে এ হইলো দেহকোষ, বি হইলো হইতেছে জনন কোষ। অনেক সুন্দর উদ্দীপক দিছে। আচ্ছা দেখো এখানে বলছে যে এর বৈশিষ্ট্য হলো মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন। হ্যাঁ, দেহকোষ মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন করে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেহকোষ তৈরি করে, কথা ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, যে জীবদেহের বৃদ্ধি করে, কথাও এটাও, এই কথাও ঠিক আছে। মাইটোসিসও করে, অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে, জীবদেহের বৃদ্ধিও ঘটায়। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে বলতো ভাইয়া? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি। ওকে। তারপরে চলে আসো, বি কোষটি এ থেকে ভিন্নতর। তাহলে বি কোষটি কি? বি কোষটি হইতেছে জনন কোষ। আচ্ছা তাইলে দেখো কোন দিক থেকে ভিন্নতর আমরা দেখি, প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখে। হ্যাঁ কথা ঠিক আছে, জনন কোষ প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখতেছে। আচ্ছা তারপরে বলছে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান, এই যে এটাই কিন্তু বললাম। তুমি যদি সুন্দর করে দেখো অপশন কি, অপশন কিন্তু ওই যে এটা তো হবে না। তাইলে দেখো আমার কি হইতেছে, যে এটা বাদ দিলে আমার অপশন থাকতেছে যে দুইটা, 1 আর 3। আমি 3 নাম্বার না দেখলেও হইতেছে আমরা বলে দিতে পারবো যে হইতেছে অ্যান্সার কি হবে, আমাদের বি হবে। আচ্ছা দেখো কি বলছো, শুধুমাত্র বহুকোষী জীবে তৈরি হয়। তাহলে দেখো জনন কোষটা হইতেছে, হ্যাঁ কথা একদিক থেকে সত্য, বহুকোষী জীবেই হইতেছে তুমি মিলি জনন কোষের ব্যাপার স্যাপার তুমি দেখতে পাবা। ওকে। তাহলে দেখো আমাদের কিন্তু এখান থেকে এটাও কিন্তু পড়া হয়ে গেল। আচ্ছা, এখন চলে আসি, সুন্দর একটা কোশ্চেন আছে এখানে, এটা তোমাদের হচ্ছে মেইন বইয়ের একটা কোশ্চেন, যে অ্যামিবা একটি প্রাণী কোষ, কারণ কি? কারণ হলো এখানে দেখো সুন্দর করে দেয়া আছে এটার কি কেন্দ্রিকার গঠন সুসম্পূর্ণ। হ্যাঁ মাথায় রাখবা, অ্যামিবা এককোষী কিন্তু এটা হয়ে যাচ্ছে
আমাদের প্রোটিস্টার মধ্যে পড়ে। তোমরা পড়ছো না চ্যাপ্টার অনেক মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, তাহলে এটা কিন্তু পড়ে প্রোটিস্টার মধ্যে। এটা যদি প্রোটিস্টা হয় তাহলে দেখো এদের কেন্দ্রিকার গঠন সুসম্পন্ন, কথা ঠিক আছে। বর্ণ গঠনকারী অঙ্গ, এবার কি কোনো হচ্ছে বর্ণ গঠনকারী অঙ্গ থাকে? এবার কিন্তু বর্ণ গঠনকারী অঙ্গ থাকে না, কোনো রকমের ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড কোনো কিছু হচ্ছে থাকে না। তাহলে এটা হচ্ছে আমাদের ভুল আনসার। তাহলে এখানে আমরা বলে দিতে পারি অ্যান্সার কি হবে, 1 আর 3 হবে, ঠিক আছে। তাহলে দেখো কোষঝিল্লি দেখা যায়, কথা ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হলো দেখো ভাই, 1 আর 3, অপশন বি। এই তো। আচ্ছা, এখন আমরা চলে আসি আদি কোষে নিচের কোন অঙ্গাণুটি অনুপস্থিত থাকে। আচ্ছা সরি, উপস্থিত থাকে। আদি কোষে নিচের কোন অঙ্গটি উপস্থিত থাকে? তাহলে দেখো আমরা জানি আদি কোষের অঙ্গাণু একটাই, এক পিস অঙ্গাণুই থাকে। সে কি বলতো? সে হইতেছে রাইবোজোম। ওকে। আচ্ছা, এইটা হয়ে গেলে আমরা চলে আসি বিগত বছরের বোর্ড পরীক্ষার আমাদের যে কি কোয়েশ্চেন আছে মাথায় রাখবা। এখান থেকে আমরা এই যে আহ, এই চ্যাপ্টারের কোষের যে শুরুর যে পার্টটা, আদি কোষ, প্রকৃত কোষ দেখলাম, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, ঠিক আছে, দেহকোষ, জনকোষ, এই শুরুর পার্টটা থেকে কোষের প্রকারভেদ, কোষ কি জায়গা থেকে জাস্ট এমসিকিউ হইতে পারে, আর সৃজনশীলের ক খ হইতে পারে। পূর্ণাঙ্গ সৃজনশীল কিন্তু এখান থেকে তুমি পাবা না, ক খ পাবা। তাহলে এখানে সুন্দর করে হইতেছে কিন্তু একটা দেয়া আছে যে কোষ কি। এখন তোমরা দেখবে তোমাদের বই কিন্তু লই এবং সিকে ভিজার একটা সুন্দর একটা হচ্ছে সংজ্ঞা দেয়া আছে, ঠিক আছে। যেটা হইলো কি হচ্ছে বলতো, বৈষম্য ভেদ্য দ্বারা, পর্দা দ্বারা পৃথক করা এমন একটা জিনিস যেটা কি করতে পারে, নিজের প্রতিরূপ নিজে তৈরি করতে পারে, ঠিক আছে। ওইটার আমরা কোষ বলতেছিলাম। ওই সংজ্ঞাটা সুন্দর করে লিখে দিবা, তোমাকে কিন্তু হচ্ছে ফুল মার্কস দিয়ে দেওয়া হবে। ওকে। কিন্তু হচ্ছে পাকনামি করতে গিয়ে আবার পোলাবেন এই কাজ করো না তোমরা। কিন্তু শোনো, সৃজনশীলের ক লেখার ক্ষেত্রে মাথায় রাখবা, সৃজনশীলের ক যেন একটা সেন্টেন্সে কমপ্লিট করি। কারণ এটাই হচ্ছে সৃজনশীলের ক লেখার নিয়ম, জ্ঞানমূলক। তোমাকে একটা কোয়েশ্চেন করছে ডিরেক্ট, তুমিও হইতেছে ডিরেক্ট হচ্ছে অ্যান্সার দিয়ে দিবা, তুমি পেঁচাবা না। অনেকে যেটা করো, মনে করো হচ্ছে আমি যদি 2 লাইনে লিখি, 3 লাইনে লিখি, জিনিসটা হয়তো সুন্দর হবে, স্যার অনেক খুশি হবে, কিন্তু এটা করতে গিয়ে কিন্তু তোমরা প্যাচ লাগাও। সৃজনশীলের ক অলওয়েজ হইতেছে 1 লাইনে হয়। দেখা যায় এটা অনেকে ইন্টারমিডিয়েটে গিয়ে হইতেছে এই প্যাচ গুলা হইতেছে লাগাই। তো তোমরা কিন্তু এসে লাগাবা না, ইন্টারমিডিয়েটে যখন দেখা হবে তখন এগুলা করলে কিন্তু ধরে মাইর দিব। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি দেখতেছি, আমরা হইতেছে আরেকটা কোয়েশ্চেন দেখি। সিলেট বোর্ডে 2021 সালে এই কোয়েশ্চেন গুলো চলে আসছে। আদি কোষ এবং প্রকৃত কোষের দুইটার পার্থক্য লিখো। আমরা কিন্তু আদি কোষ প্রকৃত কোষ একদম সুন্দর করে হইতেছে পড়ছি। ওকে, পার্থক্য তোমরা লিখতে পারবা। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের প্রধান পার্থক্য ব্যাখ্যা করো। এটাও আমরা পড়ছি, ওই যে একটু আগে যে দুইটা চার্ট পড়লাম ওইগুলো পড়লেই তোমাদের কিন্তু এটার অ্যান্সারও হয়ে যাচ্ছে। ওকে। আচ্ছা, এখান থেকে এটা যদি পড়া হয়ে থাকে, এখন আমরা চলে আসি ভাইয়া বিভিন্ন রকমের কোষীয় অঙ্গাণু। আচ্ছা, এখন এখান থেকে পোলাপান একটু ব্যাপারটা হচ্ছে বোঝার চেষ্টা করো। আমরা কোষকে কয়টা ভাগে ভাগ করি, কি কি ভাগে ভাগ করি, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি এটা যদি হচ্ছে চিন্তা করো, আমরা যদি হইতেছে কোষের কথা যদি চিন্তা করি, আমি তোমাদেরকে হচ্ছে একটু ডিটেলস একটা হচ্ছে কনসেপ্ট দেখাই, যেটা তোমাদের আহ এখানে হয়তো এত ভালো করে হচ্ছে বলা নাই, ঠিক আছে। বা তোমরা দেখা যায় পড়েও হইতেছে এত একটা ভালো করে হচ্ছে বুঝতে পারো না। সেটা হলে এরকম একটা ফ্লো চার্ট করে যদি পড়ো, ইজিলি হচ্ছে মাথায় রাখা যায়। যেমন হইতেছে দেখো, যে মাথায় রাখবা আমরা একটা কোষকে মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হলো কি, দেখো তো, কোষ যদি উদ্ভিদ কোষ হয়, এর বাইরে তুমি কি পাবা? কোষ প্রাচীর পাবা, কোষ প্রাচীর পাবা। এখন এই যে কোষ প্রাচীরটা আছে, এই কোষ প্রাচীরটাকে হইতেছে, কোষ প্রাচীর বাদ দিয়ে কোষের ভিতরে বাকি যা কিছু আছে সবকিছুকে আমরা কি বলে থাকি? সবকিছুকে বলে থাকি আমরা হচ্ছে প্রোটোপ্লাজম বলে থাকি, ঠিক আছে। আসলে প্রোটোপ্লাজম না, জিনিসটাকে হচ্ছে প্রোটোপ্লাস্ট বলে থাকি, কিন্তু তোমাদের বই খুব সুন্দর প্রোটোপ্লাজমই লেখা। যাই হোক, এখন এই যে হচ্ছে প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাস্ট পাইলাম, এটাকে আবার দেখো তো হচ্ছে আমরা আবার কয়টা ভাগে ভাগ করি? এটাকে আবার হচ্ছে আমরা মোটামুটি 3টা ভাগে ভাগ করি। বলতো, কোষ প্রাচীর বাদ দিলে ভেতরে যে জিনিসগুলো আছে কি কি পাবা? একদম বাইরে তুমি কি পাবা ভাই বলতো? কোষ ঝিল্লি পাবা। একদম বাইরে তুমি কি পাবা বলতো? কোষ ঝিল্লি পাবা। এবং একদম ভেতরে তুমি কি পাবা ভাই বলতো? পাবা হইতেছে নিউক্লিয়াস পাবা। একদম ভেতরে তুমি পেয়ে যাবে নিউক্লিয়াস। তাহলে কোষ ঝিল্লি পাইলা আর নিউক্লিয়াস পাইলা। মাঝখানে কি থাকবে বলতো ভাই? মাঝখানে থাকবে হচ্ছে তোমার, বলতো, এটা হচ্ছে একটা কোষ ঝিল্লি, ভেতরে কি আছে বলতো? নিউক্লিয়াস। আর চারপাশে হইতেছে যে কোষ ঝিল্লির নিউক্লিয়াস বাদ দিলে মাঝখানে যে জিনিস, ছোটটি আমরা কি বলে থাকি বলতো? সাইটোপ্লাজম, ঠিক আছে। তাহলে পোলাপান আশা করি বুঝতে পারছি যে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে ডিফারেন্সটা কি। প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের ডিফারেন্সটা হলো কি বলতো? প্রোটোপ্লাজম থেকে যখন তুমি কোষ ঝিল্লি আর নিউক্লিয়াস এই দুইটা জিনিস যখন বাদ দিতেছো, বাকি যে জিনিসটা থাকতেছে ওইটাকে আমরা কি বলবো বলতো? ওইটাকে বলতেছি আমরা সাইটোপ্লাজম। তাহলে কি করতেছি? প্রোটোপ্লাজম থেকে কোষ ঝিল্লি, নিউক্লিয়াস এই দুইটা বাদ দিলে বাকি যে হচ্ছে পার্টটা থাকে ওটারে বলতেছি সাইটোপ্লাজম। আমরা কি করব? এই যে কোষঝিল্লিও বাদ দিয়ে দিলাম, নিউক্লিয়াসও বাদ দিয়ে দিলাম, বাকি যে আছে সবকিছু সাইটোপ্লাজম। এখন এই যে হইতেছে আমার যে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে বলতো? সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে কোষীয় অঙ্গাণু থাকে। সাইটোপ্লাজমের মধ্যে কোষীয় অঙ্গাণু থাকে, আবার থকথকে জেলির মতো জিনিস থাকে। ওই জেলির মতো যে জিনিসটা বলে সাইটোসল, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পাবার দরকার নেই, তোমাদের এখানে জাস্ট কোষীয় অঙ্গাণু দেয়া আছে। তাহলে কোষীয় অঙ্গাণু থেকে পোলাপান মাথায় রাখবা, এই কোষীয় অঙ্গাণু থেকে মাথায় রাখবা, কোষীয় অঙ্গাণু আবার দুই টাইপের হইতে পারে। একটা হইলো কি বলতো? একটা হইতে পারে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু,
একটা হইতে পারে ঝিল্লি বদ্ধ অঙ্গাণু, আর একটা হইতে পারে কি বলতো, আরেকটা হইতে পারে ঝিল্লি বিহীন অঙ্গাণু, আর একটা হইতে পারে ঝিল্লি বিহীন অঙ্গাণু। আচ্ছা, তাইলে এই ঝিল্লিবদ্ধ মানে কি, যাদের বাইরে একটা ঝিল্লি থাকবে, মেমব্রেন থাকবে, তারা হচ্ছে ঝিল্লিবদ্ধ। যাদের বাইরে কোনো ঝিল্লি থাকবে না, মেমব্রেন থাকবে না, তাদেরকে বলছে আমরা ঝিল্লিবিহীন। পরীক্ষাতে কিন্তু এটা আসে, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোনটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, কোনটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। আচ্ছা, তাইলে এখান থেকে আমরা হচ্ছে চলো দেখে নিই যে এটা আমরা সুন্দর একটা ছন্দ দিয়ে হইতেছে মনে রাখতে পারি। সেটা হলো কি বলতো, সেটা হলো মা এর পাগলা। মায়ের পাগলা। মায়ের পাগলা, এটা কার ছন্দ? এটা হইতেছে ঝিল্লিবদ্ধের ছন্দ। তাহলে এইখান থেকে দেখো, মায়ের পাগলা থেকে তুমি কি মনে রাখবা? মা থেকে মনে রাখবা মাইটো কন্ড্রিয়া। মা থেকে তুমি মনে রাখবা মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এর থেকে কি মনে রাখবা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, মাইটোকন্ড্রিয়া গেল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গেল। ওকে, আচ্ছা, পা থেকে তুমি কি মনে রাখবা? প্লাস্টিড। পা থেকে মনে রাখবা তুমি প্লাস্টিড। গ থেকে কি মনে রাখবা? গলজি বস্তু। গলজি বস্তু। আচ্ছা, গ থেকে আরেকটা জিনিস তোমার মাথায় রাখা লাগবে, সেটা কি? সেটা হলো গহ্বর। তুমি কোন গহ্বর পড়ো কোষের মধ্যে বলো তো? কোষ গহ্বর। তাহলে এই যে গহ্বর বা কোষ গহ্বর। লা থেকে তুমি কি মনে রাখবা? লাইসোজোম। লাইসোজোম। তাহলে এইখানে যারা আছে সবাই হলো কি বলতো, সবাই হচ্ছে আমার ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তোমাদের বইয়ের যে অঙ্গাণুগুলো আছে এগুলোর মধ্যে এইগুলো হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। বাকি যেগুলো আছে সেগুলো কি ভাইয়া? সেগুলো হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। ওকে, আচ্ছা, তাহলে চলো এগুলো যদি হয়ে যায়, আমরা এখন সামনের দিকে যাই। এখন হচ্ছে আমরা এক একটা করে উদ্ভিদের হচ্ছে এই যে এই পার্টস গুলো আর কি দেখবো। ঠিক আছে, উদ্ভিদের এই উদ্ভিদ কোষ বলো বা প্রাণী কোষের এই কোষের পার্টস গুলো আর কি দেখবো। তাহলে সবার আগে কি চলে আসে ভাই? দেখো তো, সবার আগে কিন্তু চলে আসে কোষ প্রাচীর চলে আসে। তাহলে কোষ প্রাচীরের কথা যদি তুমি চিন্তা করো পোলাপান, একটা জিনিস হচ্ছে তুমি মাথায় রাখবা, যে যখন একটা গাছ যখন ছোট হয় নরম থাকে না, একটা গাছ যখন ছোট হয় নরম থাকে, তখন কিন্তু এর কোষ প্রাচীর কি থাকে জানো? এর কোষ প্রাচীর কিন্তু এরকম পাতলা থাকে। এর কোষ প্রাচীর কি থাকে বলো তো? পাতলা থাকে। ঠিক আছে, আচ্ছা, এবং এই যে যে পাতলা থাকে, তারপরে কি হয় জানো? এই কোষ প্রাচীর যে পাতলা থাকলো, তারপরে এই যে পাতলা যে কোষ প্রাচীরের মতো যে অংশটা থাকলো, যে এই যে কোষ প্রাচীরের যে অংশটা পাতলা এবং দুইটা কোষের মাঝখানে থাকে, এটা যেহেতু দুইটা কোষের মাঝখানে থাকে, মাঝখানে জিনিসটাকে আমরা বলে থাকি কি? মধ্য পর্দা বলে থাকি। মাঝখানের ওই জিনিসটাকে আমরা বলতেছি মধ্য পর্দা। এরপরে কি হয় বলতো ভাইয়া? এরপরে কাহিনী যেটা হয়, তো এই কোষটা আরো বড় হয়। এই কোষটা কি হয় বলতো? আরো বড় হয়। তাহলে এই যে হইতেছে দেখো, আরো বড় হইতেছে। এবং সরি, কোষটা বড় হয় না, গাছটা আরো বড় হয়, এবং গাছটা বড় হওয়ার সাথে সাথে এই কোষ প্রাচীরের উপরে আস্তে আস্তে বিভিন্ন রকমের পদার্থ জমা হয়। জমা হয়ে কোষ প্রাচীরটা পুরো হওয়া শুরু করে। তাহলে এই যে দেখো, একটা লেয়ার জমে গেল। এরপরে কি হয়? গাছ আরো বড় হয়, এবং কোষ প্রাচীরের উপরে বিভিন্ন টাইপের হচ্ছে বস্তু আরো জমা হয়। তাহলে কি তখন কি হবে বলতো? আমাদের এই কোষ প্রাচীরটা তখন আরো পুরু হয়ে যায়। কোষ প্রাচীরটা তখন কি হবে? এই যে দেখো, আরো পুরু হইতেছে। ওকে, কোষ প্রাচীরটা তখন আরো পুরু হয়ে গেল। আচ্ছা, এইটা যখন হইতেছে আরো পুরু হয়ে যায়, তাই না? দেখো, তখন হইতেছে এই যে আমাদের এই যে এরকম টোটাল দেখো দেখো তো, কোষ প্রাচীরে কয়টা লেয়ার তৈরি হয়? তিনটা। ওকে, যেই লেয়ারটা বা যেই স্তরটা আমাদের একদম মাঝখানে থাকতেছে, তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি হচ্ছে মধ্যপর্দ। এর পরে যে স্তরটা তৈরি হলো, যে সবুজ রঙের, এটাকে আমরা কি বলবো? প্রাথমিক প্রাচীর বলবো। প্রাথমিক প্রাচীর বলবো। ওকে, এর পরে যেটা হইতেছে, এই যে দেখো আমাদের এইখানে যেটা হইতেছে, এদেরকে আমরা কি বলবো? সেকেন্ডারি প্রাচীর। ওকে, এদেরকে আমরা বলে থাকবো সেকেন্ডারি প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। ওকে, আচ্ছা, এখন তোমার মাথায় রাখা লাগবে, এই যে হইতেছে এগুলো যে হয়ে গেল, এখন কোষ প্রাচীর যদি পুরো হয়, দেখো তো কোষ প্রাচীর কি? একটা নির্জীব একটা জিনিস, শক্ত একটা জিনিস। দুইটা কোষের মধ্যে যদি এরকম শক্ত কোষ প্রাচীর থাকে, তাহলে পোলাপান বলো তো, একটা কোষ থেকে আরেকটা কোষে কি কোনো কিছু যাওয়া আসা করতে পারবে? পারবে না। কারণ একটা কোষ থেকে আরেকটা কোষে যদি খাবার, পানি, এই সকল জিনিসপত্র যাওয়া আসা না করতে পারে, ওকে, তাহলে বলো তো আমার কোষগুলো কিন্তু বাঁচবে না। ওকে, তাহলে আমার কি করা লাগবে? একটা কোষ থেকে আরেকটা কোষে কিন্তু আমার খাবার পানিগুলো যাওয়া লাগবে। উদ্ভিদের মধ্যে এইটাই তো হয়, একটা কোষ থেকে আরেকটা কোষে খাবার পানি এভাবে যায় না? এভাবেই তো যায়। তাহলে এখন দেখো, আমার যদি দুইটা কোষের মধ্যে আমি খাবার পানির এই কানেকশনটা করতে চাই, তাহলে মাথায় রাখা লাগবে কি? মাথায় রাখা লাগবে যে এখানে আমাদের একটা কি করা লাগবে বলতো? এটা ছিদ্র করে দেওয়া লাগবে। তাহলে আমরা এখন এখানে কি করলাম দেখো তো, এই যে কোষগুলোর, কোষ প্রাচীরগুলোর মধ্যে এই যে তোমার হচ্ছে সুন্দর করে হইতেছে ইয়ার মধ্যে একটা প্রাইমারি ওয়াল আর সেকেন্ডারি ওয়াল। প্রাথমিক প্রাচীর হইতেছে সেকেন্ডারি প্রাচীর বরাবর কি করলাম দেখো তো, একটু খানি আমরা ছিদ্রের মতো করে দিলাম। তাহলে মাঝখানে কি আছে? মধ্য পর্দা থাকতেছে, এবং এই মধ্য পর্দা তো যেটা বললাম, এটা হচ্ছে অনেকটা নরম একটা জিনিস। এটা থাকলেও প্রবলেম নেই, না থাকলেও প্রবলেম নেই, তাহলে থাকুক, সমস্যা নেই। তাহলে দেখো তো, এতক্ষণ ধরে এটা কিন্তু কি ছিল ভাইয়া বলো তো? এটা কিন্তু ছিল কি? আমাদের সাইটোপ্লাজমটা।
ভেতরে সাইটোপ্লাজম বলো বা নিউক্লিয়াস বলো, এই ছিদ্র হওয়ার আগ পর্যন্ত ধরো এই সাইটোপ্লাজম বা নিউক্লিয়াসটা এরকম ছিল। এখন যখন হইতেছে আমার এখানে এই যে ছিদ্রটা যখন আমি করে ফেলছি, এই ছিদ্রটা যখন করে ফেলছি, ছিদ্রগুলাকে বলা হয় কূপ। এ যখন হচ্ছে কূপটা করে ফেলছি তখন বলতো সাইটোপ্লাজমটা কি আর এরকম থাকবে? সাইটোপ্লাজমটা কিন্তু আর এরকম থাকবে না। তখন কি হবে বলতো, সুন্দর করে এই সাইটোপ্লাজমটা তখন সুন্দর করে যে একটু ভেতরের দিকে চলে আসবে। ওকে, এই সাইটোপ্লাজমে কি হবে, ভেতরের দিকে চলে আসবে। তাহলে দেখো আমার দুইটা কোষের সাইটোপ্লাজমে কি হলো, কাছাকাছি চলে আসলো। এবং দুইটা কোষের সাইটোপ্লাজম কাছাকাছি চলে এসে তাহলে দেখো তো এখানে কি হলো ভাই বলো তো, এদের মধ্যে একটা সাইটোপ্লাজম একটা কানেকশনের মতো হয়ে গেল না? সাইটোপ্লাজমের একটা কানেকশন হলো। এই যে সাইটোপ্লাজমের যে কানেকশনটা হইলো, এটারই আমরা কি বলে থাকি বলতো ভাইয়া, বলে থাকি প্লাজমোডেসমাটা। এটাকে আমরা কি বলে থাকি, প্লাজমোডেসমাটা। ওকে, তাহলে দেখো এখানে এই জাতীয় কথাবার্তাই বলা আছে। এখানে দেখো এই যে মধ্য পর্যায়ের কথা বলা আছে, প্রাথমিক প্রাচীর, কোন প্রাচীর মানে কি, সেকেন্ডারি প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। এই তো, তাহলে প্লাজমোডেসমাটা আশা করি বুঝতে পারছি। এখন পরীক্ষার জন্য লাগবে যে এদের গঠনগুলা। তাহলে উদ্ভিদ কোষ প্রাচীর, উদ্ভিদ কোষ প্রাচীর এটা কি দিয়ে তৈরি হয়? এটা তৈরি হবে, এই গঠনগুলো কিন্তু পোলাপান পরীক্ষাতে আসে, এমসিকিউ এ খুব আসে, ঠাড়া মুখস্থ রাখা লাগবে। কি তৈরি হয়? সেলুলোজ, সেলুলোজ। সেলুলোজের আরেক ভাই আছে, তার নাম কি, হেমি সেলুলোজ। হেমি সেলুলোজ, সেলুলোজ হেমি সেলুলোজ। তারপরে আছে লিগনিন, তারপরে আছে পেকটিন, লিগনিন, পেকটিন। তারপরে কি আছে, সুবেরিন। লিগনিন, পেকটিন, সুবেরিন। ওকে, দেখো একদম হইতেছে, কয়েকবার পড়লে হয়, সেলুলোজ হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, একদম ছন্দের মতো। উদ্ভিদ কোষ প্রাচীর গেল, এরপরে চলে আসি কোথায়, চলে আসি হইতেছে আমরা এরপরে কার কাছে যাব বলো? এরপরে যা হইতেছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। ব্যাকটেরিয়া কোষ প্রাচীর। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি হবে লিপিড দিয়ে, সাথে প্রোটিন থাকে, লিপিড থাকে, প্রোটিন থাকে, আর থাকে হচ্ছে পলিস্যাকারাইড থাকে, পলিস্যাকারাইড থাকে। ওকে, পলিস্যাকারাইড থাকে। ওকে, এটা গেল। তারপরে আমরা কোথায় চলে আসি, ছত্রাকের কোষ প্রাচীর। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? ছত্রাকের কোষ প্রাচীর তৈরি হয় কাইটিন দিয়ে, এবং পরীক্ষাতে এইটাই কিন্তু সবচেয়ে বেশি আসে, যে কাইটিন হইতেছে কই পাওয়া যায়, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, এটা হচ্ছে সবচেয়ে বেশি আসে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে কি দিব, ছত্রাকের কোষ প্রাচীর হলে বাকি থাকলো কি, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি? কোষ ঝিল্লি তৈরি হয় এই যে ব্যাকটেরিয়ার এই ফার্স্ট দুইটি উপাদান দিয়ে, যে লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি হয়। কোষ ঝিল্লি তৈরি হয় লিপিড আর প্রোটিন দিয়ে। তাহলে পোলাপান এগুলা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ভালো করে পড়া লাগবে, খুবই ভালো করে জানা লাগবে। ওকে, আচ্ছা, কোষ প্রাচীর যদি হচ্ছে পড়া হয়ে থাকে, এরপরে আমরা চলে আসি যে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। দেখো মাত্র আমরা পড়ছি কি দিয়ে তৈরি ছত্রাকের কোষ প্রাচীর, কাইটিন, এবং দেখতেই পাইতেছো এটা কিন্তু বোর্ডে ভালোই আসে, প্রায়ই আসে এই কোশ্চেনটা। এটা শুধু তোমাদের এসএসসি তে আসে এরকম না, এটা তোমাদের হইতেছে এইচএসসি তে আসে, তারপর হচ্ছে অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, সব জায়গায় থেকে এই কোশ্চেনটা আসে, যে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। আচ্ছা, এরপরে দেখো নিচের কোনটির সাহায্যে পার্শ্ববর্তী কোষগুলোর মধ্যে সংযোগ হইতেছে, তৈরি হয়, সেটা হলো কি বলতো, আমরা মাত্র একটু আগে দেখলাম যে প্লাজমোডেসমাটা। কি বলতেছি এটাকে? প্লাজমোডেসমাটা বলতেছি। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি প্লাজমোডেসমাটা কি। এটা কিন্তু আমরা একটু আগে দেখলাম, যেটা হচ্ছে কি দুইটা পার্শ্ববর্তী দুইটা কোষের মধ্যে সাইটোপ্লাজমের ধরনের সংযোগ। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা এই অ্যান্সারটা এখান থেকে হচ্ছে লিখে দিতে পারবো। এখন আমরা চলে আসি কোষ ঝিল্লি। আচ্ছা, কোষ ঝিল্লির মধ্যে যদি আসি, কোষ ঝিল্লির কিন্তু আমরা গঠনটা অলরেডি কিন্তু পড়ছি, একটু আগে পড়ে আসছি, কি দিয়ে তৈরি হয়, লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি হয়, লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি হয়। এখন তুমি যদি হচ্ছে খেয়াল করে থাকো, এই যে কোষ ঝিল্লিটা উপরের দিকে খেয়াল করে আসছে, এরকম যদি এটা যে ভাঁজ হয়ে আছে, এই যে কোষ ঝিল্লিটা দেখো একটা সাইড দিয়ে এরকম হইতেছে ভাঁজ হয়ে থাকে। কোষ ঝিল্লির এই ভাঁজগুলাকে কি বলা হয় ভাইয়া? বলা হয় মাইক্রো ভিলাই বলা হয়। কোষ ঝিল্লির এই ভাঁজগুলাকে বলা হয় মাইক্রো ভিলাই বলা হয়। তাইলে দেখো এখান থেকে যদি হইতেছে আমি বলি, সুন্দর করে একটু খেয়াল করে দেখো তো, ধরো এইটা হইতেছে একটা কোষ, এইটা একটা কোষ, দেখো এটার মধ্যে কোনো ভাঁজ নাই। আচ্ছা, এইটা আরেকটা কোষ, খেয়াল করে দেখো, ধরো এটার মধ্যে আমরা এরকম হয়েছে, অনেকগুলো এরকম হয়েছে, ভাঁজ দিয়ে দিছে। ঠিক আছে, ভাঁজ দিয়ে দিলাম। তাইলে এই ভাঁজগুলা বা মাইক্রোভিলাই গুলো হচ্ছে দরকারটা আসলে কি? দরকারটা হলো দেখো, আমাদের কোষ কিভাবে খাবার দাবার নেই দেখো তো, যখন এটার পাশ দিয়ে ছোটখাটো একটা কৈশিক জালিকা যায়, ছোটখাটো একটা রক্তনালী যায়, তখন সে কি করে, তখন হইতেছে সে এখান থেকে সুন্দর করে খাবারগুলা সে হচ্ছে শোষণ করে নেয়। এখান থেকে ধরো গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট, ভিটামিন যা আছে সব শোষণ করে নেয়। তাহলে দেখো শোষণ করে নিতেছে। ওকে, এখন তুমি দেখো তো ভাইয়া, এইখান থেকে যেটার মধ্যে হচ্ছে যে ভাঁজ আছে দেখো তো, এইটার মধ্যে এইটার মধ্যে একটু খেয়াল করে দেখো তো, আমাদের এই যে শোষণের ক্ষেত্রটা বেড়ে যাইতেছে না, জায়গাটা বেড়ে যাইতেছে না? তুমি খেয়াল করে দেখো তো, এখানে জাস্ট এরকম সরাসরি করতে, এখানে দেখো এখান দিয়ে করবে, এখান দিয়ে করবে, এখান দিয়ে করবে। ওকে, তাহলে দেখো একই জায়গার মধ্যে জাস্ট একটু ভাঁজ করে দেওয়াতে আর শোষণের পরিমাণটা কি হবে বলতো হ্যাঁ, বেশি হয়ে যাবে।
ঠিক আছে? তাহলে এই মাইক্রোভিলের কাজ কি বলতো? মাইক্রোভিলের কাজ হলো সে শোষণ ক্ষেত্রের পরিমাণটা বাড়ায়, শোষণ তল বাড়ায়। এর ফলে কি হয়েছে বলতো? শোষণটা বেশি বেশি করে হবে। তাহলে তোমার বডির যে সকল জায়গাতে শোষণের কাজটা দরকার ওইখানে মাইক্রোভিলে বেশি বেশি করে থাকে। যেমন কি বলতো? ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্রের খাবার দাবার শোষণ হয় না, ওইখানে দেখবা কোষগুলাতে, ওইখানের কোষগুলোতে বেশি বেশি করে মাইক্রোভিলাই থাকবে। ওকে, তাহলে দেখো আমাদের এখানে কিন্তু হচ্ছে কোষ ঝিল্লিও তোমাদের বইয়ে তেমন ডিটেলস নাই, যতটুকু ছিল আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখানে দেখো কোয়েশ্চেনটা আসলে কি, কোয়েশ্চেনটা হইতেছে আমাদের রাজশাহী বোর্ডে 2019 সালে আসছে। কোয়েশ্চেনটা হলো কোষ ঝিল্লির ভাঁজকে কি বলা হয়? আমরা মাত্র এটা পড়ছি, কেন ভাঁজ হয় সব শুদ্ধ পড়ছি, কি বলা হয় বলতো? মাইক্রোভিলাই বলা হয়। আচ্ছা, মাইক্রোভিলাই গেলে এরপরে চলে আসি, মাইক্রোভিলাই কি? হয়তো একই অ্যান্সার তো একই হবে, কোষ ঝিল্লির যে হইতেছে ভাঁজ এটাকে আমরা বলতেছি কি মাইক্রোভিলাই। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে দেখো মাইক্রোভিলাইও পড়া শেষ। এখন আমরা চলে আসি মাইটোকন্ড্রিয়া। আমাদের সুন্দর একটা কোষীয় অঙ্গাণু, নাম হলো তার মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া থেকে তোমার হচ্ছে কি কি জানা লাগবে? ফার্স্ট কথা, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছিল কে? আবিষ্কার করছিল যে বেন্ডা নামক একজন বিজ্ঞানী আছে, উনি হচ্ছে ফার্স্ট হচ্ছে আবিষ্কার করছিল। কত সালে আবিষ্কার করছিল এটা নর্মালি আসে না, না পড়লে হইতেছে চলবে। বেন্ডার নামটা হচ্ছে স্যার জানা লাগবে। এখন এরপরে তোমার জানা লাগবে মাইটোকন্ড্রিয়ার কথা যদি তুমি চিন্তা করো, মাইটোকন্ড্রিয়ার যদি খেয়াল করো, এর ঝিল্লি কয়টা ভাই বলো তো? এর ঝিল্লি কিন্তু দুইটা। ঠিক আছে, এই যে দেখো একটা ঝিল্লি, আরেকটা ঝিল্লি কই? আরেকটা ঝিল্লি হচ্ছে এই ঝিল্লিটা হচ্ছে আরেকটা ঝিল্লি, এই যে তুমি খেয়াল করে দেখো, এই যে ভেতরে ভাঁজ করা যে ঝিল্লিটা আছে এইটা হয়ে যাচ্ছে আমাদের আরেকটা ঝিল্লি। তাহলে এই যে দেখো বাইরের ঝিল্লিটা কিন্তু হচ্ছে স্মুথ, ওকে, এবং ভেতরের ঝিল্লিটা কি কেমন দেখাতে হবে? ভেতরের ঝিল্লিটা কিন্তু হচ্ছে ভাঁজ করা। যে ভেতরে এই ভাঁজ করা ঝিল্লিটাকেই কি বলা হয়? ভাঁজ করা ঝিল্লিটাকেই বলা হয় আমাদের, বলে থাকি এদেরকে আমরা ক্রিস্টি বলে থাকি। ভাঁজ করা ঝিল্লিটাকে আমরা কি বলে থাকি বলতো? ক্রিস্টি বলে থাকি। তাহলে বাইরের ঝিল্লিটা স্মুথ, ভেতরের ঝিল্লিটা ভাঁজ করা, কি বলতেছি? ভেতরের ঝিল্লিটাকে বলতেছে হচ্ছে ক্রিস্টি বলতেছে। ওকে, এবং এই ক্রিস্টির ভেতরে যে এই জায়গাতে কি থাকে ভাই বলতো? থকথকে জেলির মতো কিছু জিনিসপত্র থাকে। এই থকথকে জেলির মতো জিনিসপত্র গুলোকে বলে থাকি আমরা ম্যাট্রিক্স বলে থাকি, বলে থাকি কি ম্যাট্রিক্স। আচ্ছা, এখন এই যে যেখানে যে আমাদের যে ক্রিস্টি আছে, এই ক্রিস্টির গায়ে কি থাকে বলতো? এই ক্রিস্টির গায়ে সুন্দর করে এরকম গোল গোল যদি দেখো, খেয়াল করে দেখো, কিছু যে গোল গোল কি রকম যেন হচ্ছে জিনিসপত্র আছে লাগানো থাকে। এই যে গোল গোল যে জিনিসপত্র গুলো লাগানো থাকে এদেরকে আমরা কি বলে ভাই? এদেরকে আমরা বলে থাকি অক্সিজম। এদেরকে আমরা বলে থাকি অক্সিজম। এই অক্সিজমের কাজ কি? এই অক্সিজমের কাজ হইতেছে, দেখো তো মাইটোকন্ড্রিয়াতে কি হয়? শ্বসন হয়। শ্বসনের কোন দুইটা ধাপ হয় বলতো? এখানে এখানে হয় ক্রেবস চক্র হয়, আর হইতেছে কি হয় ভাই বলতো? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এখানে হয়। ক্রেবস চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা এখানে হয়ে যায়। তাহলে এই দুইটা চক্র যে হচ্ছে এখানে হইতেছে, এটার জন্য যে কি লাগবে? বিভিন্ন রকমের, এই যে হচ্ছে দুইটা ধাপ এখানে হয়েছে, সেজন্য কি লাগবে? বিভিন্ন রকমের এনজাইম লাগবে, কারণ কি এখানে অনেক রাসায়নিক বিক্রিয়া হয়। ওর জন্য বিভিন্ন এনজাইম লাগবে। এনজাইম গুলো কোথায় থাকে বলতো? এই অক্সিজমের মধ্যে হচ্ছে এনজাইম গুলো সাজানো থাকে। ওকে, তাহলে এখন আমরা অক্সিজম পড়ে ফেললাম, যে কোন দুইটা ধাপ এটাও পড়ে ফেললাম, এবং এই যে এই দুইটা ধাপে কি হয়? শ্বসনের এই দুইটা ধাপে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। তাই এবং এই দুইটা ধাপ যেহেতু হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হয়, যে মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলে থাকি? বলে থাকি হইতেছে কোষের শক্তি ঘর। মাইটোকন্ড্রিয়াকে বলে থাকি কোষের শক্তি ঘর বলে থাকি, বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। এটা কিন্তু সৃজনশীলের ক্ষয়ের খুবই কমন একটা কোয়েশ্চেন, যেটাকে কেন আমরা কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস অফ সেল বলবো। ওকে, তাহলে দেখো আমাদের এটাও পড়া হয়ে গেল। ম্যাট্রিক্স পড়ছি আমরা, অক্সিজম পড়ছি, ক্রিস্টি পড়ছি, ঝিল্লি পড়ছি, এই মোটামুটি দেখো আমাদের মাইটোকন্ড্রিয়া পড়া শেষ। এবং অবশ্যই কিন্তু এটার চিত্র আঁকা শিখবা, এটার চিত্র আঁকা শিখবা, কারণ পরীক্ষাতে কিন্তু এটা আসে যে মাইটোকন্ড্রিয়াটা চিহ্নিত চিত্র আঁকো। ওকে, আচ্ছা, এখান থেকে এটা পড়া হয়ে গেলে চলো হইতেছে আমরা চলে আসি পরের কোয়েশ্চেনে চলে আসি, যে মাইটোকন্ড্রিয়ার অংশ। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার অংশ দেখো তো, আমরা দেখছি কি ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার অংশ, রানা বলে কিছু পাই নাই, ঝিল্লি মাইটোকন্ড্রিয়ার অংশ। তাহলে অ্যান্সার কি হবে? 1 আর 3। ওকে, আচ্ছা, তারপর চলে আসি মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি? কোষকে রক্ষা করা, শক্তি উৎপাদন করা, বংশবৃদ্ধি, খাদ্য তৈরি করা। অ্যান্সার কি? এটা তো আমরা জানি, মাইটোকন্ড্রিয়া কি করে? খাবার থেকে শক্তি তৈরি করে। ওকে, আচ্ছা, এরপর চলে আসি মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরের ভাঁজকে কি বলা হয়? ক্রিস্টি। এটাও আমরা হইতেছে পড়ছি। আচ্ছা, এরপরে চলে আসো তুমি কোথায়? অক্সিজম কাকে বলে? অক্সিজম আমরা দেখলাম না যে ক্রিস্টির গায়ে লেগে থাকা গোল হচ্ছে আমাদের হচ্ছে বৃন্দাকার যে জিনিসগুলো থাকে, এদেরকে আমরা কি বলতেছি? অক্সিজম বলতেছি। তো এই সংখ্যাটা তুমি সুন্দর করে লিখে দিতে পারো। আচ্ছা, এরপরে চলে আসি কোথায়? চলে আসি সৃজনশীলে। কি বলছে এখানে? বলছে যে জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক কোষের বিভিন্ন অঙ্গাণু ব্যাখ্যা একটি অঙ্গাণুর কথা বললেন, যা বিজ্ঞানী বেন্ডা কর্তৃক আবিষ্কৃত, এবং অপর একটি অঙ্গাণুর কথা বললেন যার প্রধান কাজ কি? খাদ্য প্রস্তুত করা। যার প্রধান কাজ হলো হচ্ছে খাদ্য প্রস্তুত করা। আচ্ছা দেখো, তাহলে ফার্স্টে উনি কার কথা বললেন? বলছেন যে হইতেছে বেন্ডা কোনটা আবিষ্কার করছে? আমরা কিন্তু হচ্ছে দেখছি মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করলো। আর হইতেছে খাদ্য প্রস্তুত করে কে? খাদ্য প্রস্তুত করে কিন্তু হচ্ছে আমাদের প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট। ওকে, বলছে প্রথম অঙ্গটির গঠন ব্যাখ্যা করো।
প্রথম অঙ্গাণুটাকে মাইটোকন্ড্রিয়া, ওই যে যেটা বললাম, গঠন তো তোমার ব্যাখ্যা করা লাগবে, স্ট্রাকচার গুলো এক্সপ্লেন করা লাগবে, অবশ্যই কিন্তু কি করা লাগবে ভাই, ছবি কিন্তু তোমার আঁকতেই হবে। আচ্ছা, এরপরে চলে আসি যে উদ্ভিদের ক্ষেত্রে দ্বিতীয় অঙ্গাণুটির গুরুত্ব বিশ্লেষণ করো। দ্বিতীয় অঙ্গাণুটা কি? প্লাস্টিড। প্লাস্টিডের গুরুত্ব কি বলতো? অপরিসীম। কারণ এখানে কি হচ্ছে, সালোক সংশ্লেষণ হইতেছে। তো তুমি এখানে ঘুরে ফিরে যে হচ্ছে তিন প্রকার যে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্টের কাজ কি, তারপর হচ্ছে লিউকোপ্লাস্টের কাজ কি, এই যে হচ্ছে যাদের যে কাজটা সুন্দর করে হচ্ছে বলে দিতে পারো। এরপরে যেটা হচ্ছে করবে আর কি, এটা বলার থেকে মনে হয় ক্লোরোপ্লাস্টের কাজে বেশি ফোকাস থাকলেই ভালো। কারণ এখানে যেহেতু বলছে খাদ্য প্রস্তুত করা, মেনলি হচ্ছে ক্লোরোপ্লাস্টকে বুঝাইতেছে, এবং এইখানে যে ক্লোরোপ্লাস্টের গুরুত্বগুলা, খাবার তৈরি করতেছে, সালোক সংশ্লেষণ করতেছে, এই জাতীয় গুরুত্বপূর্ণ গুরুত্বগুলা বললেই বেশি বেটার আর কি। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসি এই আমাদের যে প্লাস্টিডে চলে আসি। প্লাস্টিড থেকে পোলার মাথায় রাখা লাগবে, তুমি মাইটোকন্ড্রিয়াতে যেরকম হচ্ছে দুইটা ঝিল্লি পাইছিল, দুইটা স্তর পাইছিল, এখানেও তুমি কিভাবে বলতো দুইটা স্তর পাবা, দুইটা ঝিল্লি পাবা। তো মাইটোকন্ড্রিয়াতে কাহিনী কি ছিল, ভেতরে একটা ভাঁজ করা ছিল এবং এটার স্পেশাল আলাদা একটা নাম ছিল ক্রিস্টি। তো প্লাস্টিকের কিন্তু দুইটা ঝিল্লি কিন্তু হচ্ছে একদম স্মুথ মসৃণ। তাহলে এখানে কিন্তু তুমি কি পাবা না বলো তো, এরকম হচ্ছে আলাদা করে আমরা কোনো নাম পাবো না। কিন্তু এই যে প্লাস্টিকের ভেতরে থকথকে জেলির মতো যে ম্যাট্রিক্সটা থাকে, মাইটোকন্ড্রিয়ার কিন্তু কি ছিল না ভাই বলতো, ম্যাট্রিক্সের কিন্তু আলাদা কোনো স্পেশাল কোনো নাম ছিল না। কিন্তু মাথায় রাখা লাগবে প্লাস্টিকের যে ম্যাট্রিক্স, এটার হচ্ছে আলাদা একটা নাম থাকে। এটাকে হচ্ছে আমরা কি বলে থাকি ভাই বলতো, এটাকে আমরা বলে থাকি স্ট্রোমা। এটাকে আমরা বলে থাকি ভাইয়া স্ট্রোমা। ওকে, আচ্ছা, এইখানে যদি হচ্ছে আমরা চলে আসি, তাহলে তুমি এখানে দেখো এই স্ট্রোমার মধ্যে যেন এরকম গোল গোল কিরকম জিনিস আছে থালার মতো। তাইলে তোমার হচ্ছে মাথায় রাখা লাগবে, so এইটার মধ্যে এরকম যে গোল গোল থালার মতো যে জিনিসগুলো আছে, এই এক একটা থালাকে যেন কি বলা হয় মনে রাখবা, যে থালার মতো দেখতে। তাই এক একটাকে আমরা বলে থাকি থাইলাকয়েড, এক একটাকে আমরা বলে থাকি থাইলাকয়েড বলে থাকি। ওকে, এবং অনেকগুলো থাইলাকয়েড এরকম যে একটা স্তূপ হইতেছে, অনেকগুলো থাইলাকয়েড একটা বান্ডেল, একটা বান্ডেলকে কি বলে থাকি আমরা, গ্রানাম বলে থাকি। তোমরা নিশ্চয়ই আইসিটি তে পড়ছো ডেটা, ডেটাম এক বচনে কি বলি আমরা, ডেটাম বহু বচনে কি বলি, ডেটা। এখানে তুমি দেখতেছো যে হচ্ছে গ্রানাম এক বচনে হচ্ছে, বলতেছি গ্রানাম বহু বচনে, যে অনেকগুলো, এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, অনেকগুলো গ্রানামকে আমরা একসাথে কি বলবো, গ্রানা বলবো। ওকে, আচ্ছা, তাইলে তুমি এখানে দেখো এই গ্রানাম গ্রানা যদি হয়েছে আমরা বুঝে থাকি, তাহলে দেখো আমি তোমাদেরকে দেখাই, এইটা ধরো কি হয়েছে আমাদের একটা গ্রানা, ঠিক আছে, তারপরে চলে আসে এইটা হচ্ছে আরেকটা গ্রানা, এইটা হচ্ছে আরেকটা গ্রানা। তাহলে তুমি খেয়াল করে দেখো তো, এই গ্রানাগুলো দেখবে এরকম ছোট ছোট কিছু হচ্ছে পাইপ দিয়ে কানেক্টেড থাকে। এই পাইপ গুলাকে আমরা বলে থাকি কি বলেছে, ল্যামেলি। কি ল্যামেলি বলে থাকি? স্ট্রোমা ল্যামেলি। তোমাদের বই দুইটা বলছে, বলছে গ্রানাম ল্যামেলাম বা গ্রানা ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলাম বা স্ট্রোমা ল্যামেলি। তো মেইনলি মাথায় রাখবে আসলে জিনিসগুলোকে আমরা স্ট্রোমা ল্যামেলাম বলে থাকি, ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা আর কি দেখতে পাবা, মেইনলি বলে থাকি আর কি আমরা স্ট্রোমা ল্যামেলাম। আচ্ছা, তারপরে তুমি দেখো এগুলা হয়ে গেলে আমরা তো এই যে, তারপরে এখানে হচ্ছে ম্যাট্রিক্স এর কথা, এগুলো তো হচ্ছে বলছি, ম্যাট্রিক্স এর আলাদা নাম স্ট্রোমা আছে, এই তো। তাহলে দেখো মোটামুটি প্লাস্টিক থেকে আমাদের এখান থেকে এটা হয়ে গেল। ও ভালো কথা, আরেকটা জিনিস যে আমরা কি জানি, এই ক্লোরোপ্লাস্টে কি হয়, সালোক সংশ্লেষণ হয় না, সালোক সংশ্লেষণ হয়। আচ্ছা, তাহলে সালোক সংশ্লেষণের কিন্তু আমরা কি জানি, আবার দুইটা পার্ট আছে, একটা হলো কিভাবে বলতো, আলোক নির্ভর অধ্যায়, আলোক নির্ভর অধ্যায়, আর আরেকটা হচ্ছে কিভাবে বলতো, আলোক নিরপেক্ষ অধ্যায়, আলোক নিরপেক্ষ অধ্যায়। এই আলোক নির্ভর আর আলোক নিরপেক্ষর মধ্যে মাথায় রাখবে, আলোক নির্ভরের জন্য কি হয়, এখানে হচ্ছে আলোর থেকে শক্তি নিয়ে এটিপি, এনএডিপি, এগুলো তৈরি করা হয়, এবং এটা কোথায় হয় বলতো ভাইয়া, এটা হয়ে যায় হচ্ছে তোমার হয় হচ্ছে থাইলাকয়েডে, বা আমাদের হইতেছে হয়ে যায় হচ্ছে গ্রানামে। ঠিক আছে, তোমাদের বইয়ে হয়তো গ্রানামের কথা বলছে, তো এই গ্রানাম কি দিয়ে তৈরি, থাইলাকয়েড দিয়ে তো তৈরি হয়। তাহলে থাইলাকয়েড বা গ্রানামের কথা তুমি চিন্তা করতে পারো, যেহেতু তোমাদের বইয়ে গ্রানাম বললো তাহলে আমরা গ্রানাম বলবো। আর আলোক নিরপেক্ষ, তো এটা যে, এটাতে কি হয় বলতো, কার্বন ডাই অক্সাইডে, ওই যে এখানে আলোক নির্ভরে যে এটিপি তৈরি হলো, এনএডিপি তৈরি হলো, এগুলোর শক্তি ইউজ করে আলোক নিরপেক্ষতে তোমার হচ্ছে শর্করা তৈরি হয়। এগুলো হচ্ছে সব যখন হচ্ছে তোমাদেরকে আমি ইয়া পড়াবো, ওই যে বায়ো, আমাদের হচ্ছে কি জানো, জীবনী শক্তি, বায়ো এনার্জেটিক যখন পড়াবো, তখন দেখো সবগুলো হচ্ছে ডিটেলস এক্সপ্লেন করছে, দেখো হচ্ছে সবকিছু বুঝতেছো তখন। তাহলে দেখো আলোক নিরপেক্ষতে তখন কি হয় বলতো, এখানে হচ্ছে আমাদের শর্করা তৈরি হয়, এখানে আলোক নির্ভরের শক্তি ইউজ করে কার্বন ডাইঅক্সাইড থেকে কি হয় বলতো, শর্করা তৈরি হয়। এবং এটা কোথায় হয় বলতো, এই কাজটা হয় হচ্ছে স্ট্রোমাতে, এই যে হচ্ছে ম্যাট্রিক্স যে পার্টটা আছে না থকথকে জেলের মতো, এখানে হচ্ছে এটা হয়ে যায়। ওকে, তাহলে দেখো আমাদের এখান থেকে কিন্তু প্লাস্টিক কিন্তু মোটামুটি বোঝা শেষ। আচ্ছা, চলে আসি প্লাস্টিকের হচ্ছে তিনটা প্রকারভেদ আছে। এই প্রকারভেদগুলো দেখো তো ভাইয়া কি কি। প্রকারভেদগুলো হলো ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট কারা? ক্লোরোপ্লাস্ট হইতেছে যে সকল প্লাস্টিড সবুজ। ক্রোম মানে কি জানো? ক্রোম মানে হইতেছে রং। এই দেখো না, আমরা যে গুগল ক্রোম ইউজ করি ব্রাউজার, ওই ক্রোম বলতে কি হচ্ছে রং। ওকে, তাহলে হচ্ছে ক্রোমোপ্লাস্ট মানে হচ্ছে রঙিন, কিন্তু সবুজ অত রঙিন, কিন্তু এটা কিন্তু সবুজ না, সবুজ বাদে অন্য যা আছে সবকিছু। লিউকোপ্লাস্ট মানে কি বলতো ভাই? লিউকোপ্লাস্ট মানে হচ্ছে বর্ণহীন, এদের কি নাই, কোনো নির্দিষ্ট কোনো বর্ণ, এটা লাল নীল সবুজ কোনো কিছু হবে না, একদম হচ্ছে কালারলেস থাকে। ওকে, তাহলে যে কোনটার কালার কি রকম, এর উপর ভিত্তি করে আমরা হইতেছে
হইতেছে এই আমরা হচ্ছে নামগুলো করছি, প্রকারভেদগুলো করছি। এখন চলে আসি এই যে কালার, সবুজ কালার কেন হয়েছে? এখানে কি থাকে? ক্লোরোফিল থাকে, এবং ক্লোরোফিলের থাকে কি থাকে বলতো? ক্যারোটিনয়েডও থাকে। কি থাকে ভাই বলতো? হচ্ছে ক্যারোটিনয়েডও থাকে। এখন ক্যারোটিনয়েড কি? ক্যারোটিনয়েড হলো ক্যারোটিন, ক্যারোটিন প্লাস জেন্থোফিল। ক্যারোটিন প্লাস জেন্থোফিল এই দুইটা একসাথে এই দুইটাকে আমরা একসাথে বলে থাকি ক্যারোটিনয়েড। ওকে, তাহলে কি পাবো বলতো? ক্লোরোপ্লাস্টে আমরা রঞ্জক পদার্থ পাবো হচ্ছে ক্লোরোফিল পাবো, ক্যারোটিনয়েড পাবো। আচ্ছা, ক্রোমোপ্লাস্টে চলে আসলে এর মধ্যে আমরা কি পাবো? পাবো জেন্থোফিল পাই, ক্যারোটিন পাই, ফাইকোএরিথ্রিন পাই, ফাইগোসায়ানিন পাই। আচ্ছা, জেন্থোফিল থেকে মাথায় রাখা লাগবে এটার কালার কি? এটার কালার হলো হলুদ। ওকে, ক্যারোটিনে চলে আসো, ক্যারোটিনের কালার কি? কমলা। ফাইকোএরিথ্রিনের কালার কি? লাল। ঠিক আছে, ফাইকোসায়ানিনের কালার কি বলতো? নীল। ঠিক আছে, জেন্থোফিল হলুদ গেল, ক্যারোটিন কমলা, ফাইকোএরিথ্রিন লাল, ফাইকোসায়ানিন হইতেছে নীল। এখন তোমার মনে কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া তাহলে ক্লোরোপ্লাস্টে তো ক্লোরোফিলও থাকে, ক্যারোটিনের থাকে, তাহলে হলুদও থাকে, কমলা থাকে, তাহলে শুধু কেন হইতেছে ক্লোরোপ্লাস্টের ক্লাসটা আমরা সবুজ হিসেবে এক করতে পারি? কেন বলতো? কারণ হইতেছে আমাদের ক্লোরোপ্লাস্টে কিন্তু ক্লোরোফিলের পরিমাণটা অন্যদের তুলনায় একটু বেশি থাকে। ওকে, আচ্ছা, এটা যদি হয়ে যায় চলে আসে লিউকোপ্লাস্ট, এদের কোনো কালার নেই। কারণ কি? কারণ এদের হইতেছে কোনো রকম কি থাকবে না, কোনো রকম পিগমেন্ট নেই। ওকে, আচ্ছা, এখন চলে আসে হচ্ছে কাজ। যে তুমি হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ আছে, দেখো তো এটা কি? শর্করা তৈরি করে। আমরা বাচ্চা কাল থেকে জানি এই সালোক সংশ্লেষণের মাধ্যমে কি করে? শর্করা তৈরি করে। আর লিউকোপ্লাস্টে চলে আসি, ক্লোরোপ্লাস্ট কি করলো? যে শর্করাটা তৈরি করলো, লিউকোপ্লাস্ট কি করে বলতো? ওই শর্করাটা, ওই খাদ্যটাকে সে কি করে বলতো? সঞ্চয় করবে। এবং এই আলোর সংস্পর্শে এই লিউকোপ্লাস্ট কি হয়ে দেখো ক্লোরোপ্লাস্টে হয়ে যায়। ওকে, ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। ক্রোমোপ্লাস্টে চলে আসো, এটা যেহেতু হচ্ছে অনেকগুলা কালার সে হচ্ছে ধারণ করতেছে, তাহলে সে কি করে বলতো? তারা দেখতে হচ্ছে সুন্দর লাগে, এবং এই সুন্দর ফুল দেখে কি হয় বলতো? সুন্দর ফুল। এই ক্লোরোপ্লাস্টের সুন্দরটাকে দেখে এই পতঙ্গগুলো উড়ে উড়ে চলে আসে কিসের জন্য? পরাগায়নের জন্য। ওকে, এখন চলে আসো এই যে এদের অবস্থান কোথায় কোথায় তুমি পাবা। ক্লোরোপ্লাস্ট কোথায় পাবা? সবুজ জায়গাগুলোতে, যেমন হচ্ছে কি পাতা, কচি কাণ্ড, এই সকল অংশে। ক্রোমোপ্লাস্ট তুমি কোথায় পাবা দেখো তো? রঙিন অংশগুলো, যেমন রঙিন ফুল, পাতা, গাজরের মূল, এই সকল জায়গাতে আমরা কি পাবো? ক্রোমোপ্লাস্ট হচ্ছে পেয়ে যাবো। লিউকোপ্লাস্ট কোথায় পাবো? দেখো, সূর্যের আলোতে আসলে বা আলোর সংস্পর্শে আসলে লিউকোপ্লাস্ট কিসে পরিণত হয়? ক্লোরোপ্লাস্টে। তাইলে হইতে সেগুলো হচ্ছে আমরা কোথায় পাবো বলতো? এই যে লিউকোপ্লাস্ট আছে, যেখানে সূর্যের আলো যাইতেছে না, ওইখানে হচ্ছে আমরা লিউকোপ্লাস্টে পাবো। এবং সূর্যের আলো কোথায় যায় না দেখো তো ভাইয়া? সূর্যের আলো যায় না হচ্ছে মূলে। ঠিক আছে, তারপরে ধর হচ্ছে ভ্রূণে, জননকোষে, এই সকল জায়গার মধ্যে কিন্তু হচ্ছে আমাদের এই সূর্যের আলোটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে যাচ্ছে না। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে তুমি এই সকল জায়গার মধ্যে তুমি কিভাবে পাবা ভাইয়া বলতো? লিউকোপ্লাস্টটা পেয়ে যাবা। ওকে, তাই লিউকোপ্লাস্টও এখান থেকে পড়া হয়ে গেল। চলো আমরা কোয়েশ্চেন দেখি, এখানে কি দেয়া আছে? স্ট্রোমা কোনটির অংশ? স্ট্রোমা কোনটির অংশ আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি, ক্লোরোপ্লাস্টের অংশ। তারপর দেখো বলা আছে প্লাস্টিক কোথায় সূর্যালোক আবদ্ধ হয়? সূর্যালোক আবদ্ধ হওয়া মানে কি বলতো? আলোক নির্ভর পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ে কোথায় হয় বলতো? এই তো গ্রানামে হয় বা গ্রানাতে হয়। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি জেন্থোফিল থাকলে উদ্ভিদ কি বর্ণ ধারণ করে? এটা তোমরা একটু আগে দেখে আসছি, জেন্থোফিল থাকলে কি হয় বলতো? হলুদ হয়। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি এর পরের কোয়েশ্চেনে। বলছে এক্স চিত্রের আর অংশ, এক্স হলো কি মাইটোকন্ড্রিয়া, আর মানে কি বলতো? আর মানে হইতেছে এখানে বুঝাইতেছে ইয়াকে বুঝাইতেছে, ওই যে কি যেন বলে, অক্সিজমকে বুঝাইতেছে। অক্সিজেন প্রোটিন সঞ্চয় করে না। ঠিক আছে, অক্সিজেন হইতেছে কি করে বলতো? এটিপি তৈরি করে না। ঠিক আছে, আলোক শক্তিকে আবদ্ধ করে না। সে কি করে? উৎসেচক ধারণ করে, যেটা বললাম যে আমাদের আমাদের শ্বসনের জন্য যত উৎসেচক দরকার সব এখানে হচ্ছে আমরা পাবো। আচ্ছা, তারপরে ধরো আমরা এরপরে চলে আসি, মানে হচ্ছে ওই যে লাস্টের দুইটা ধাপের জন্য আর কি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ওদের জন্য। তারপরে চলে আসো আমাদের বলছে উদ্দীপকের এক্স আর ওয়াই। এক্স কি? মাইটোকন্ড্রিয়া, এক্স হলো মাইটোকন্ড্রিয়া, ওয়াই হলো কি? প্লাস্টিড। বলছে উদ্দীপকের এক্স আর ওয়াই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ধারণ করেন। এটা নিয়ে তোমাদের বই কিছু বলা নেই, তোমাদের বই জাস্ট কি বলা বলো তো? জাস্ট বলা হইতেছে ইয়ার কথা, যে সালোক সংশ্লেষণ শ্বসনে যেহেতু আমাদের কি লাগে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম লাগে, এবং ওটা কোথায়? মাইটোকন্ড্রিয়া হয়। তাই তোমরা মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে শিওর যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হইতেছে এখানে আমাদের মাইটোকন্ড্রিয়াতে থাকে। প্লাস্টিড আছে কিনা জানো না। আচ্ছা, শর্করার শক্তিকে এটিপির গ্রুপে জমা করে রাখে। ঠিক আছে। আচ্ছা, বিভিন্ন রকমের রংযোগ হইতেছে সংশ্লেষণ করে। এটা কিন্তু হইতেছে কি বলতো? এটা কিন্তু হচ্ছে ভুল। ঠিক আছে, রঞ্জক হইতেছে কে সংশ্লেষ করে? রংযোগ কিছু মাইটোকন্ড্রিয়া করে? মাইটোকন্ড্রিয়া করে না। কি করে? শুধুমাত্র প্লাস্টিড করে। ওপরে দুইটা মাথায় রাখবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তুমি মাইটোকন্ড্রিয়াতেও পাবা, প্লাস্টিডেও পাবা, ইন্টারমিডিয়েট গুলো দেখতে পাবা। ঠিক আছে, তারপর দেখো শক্তিকে এটিপির মধ্যে দুইজনেই কিন্তু হচ্ছে জমা করে রাখে। ওকে, তোমাদের কারেক্ট অ্যান্সার কি হবে বলতো ভাইয়া? 1 আর 2। ওকে, আচ্ছা, এখন চলে আসি আমাদের ক্রোমোপ্লাস্ট পাওয়া যায় কোথায়? ক্রোমোপ্লাস্ট কোথায় পাওয়া যায় দেখো তো? ক্রোমোপ্লাস্ট হচ্ছে আমরা কি বলছিলাম? রঙিন পাতা, গাজরের মূলে, রঙিন ফুলে, এই সকল জায়গাতে হচ্ছে আমরা ক্রোমোপ্লাস্ট পাবো। তাহলে কারেক্ট অ্যান্সার কি ভাবে বলো তো? কারেক্ট অ্যান্সার হচ্ছে সবগুলা। আচ্ছা,
এরপরে আমরা চলে আসি বিগত বছরের কোশ্চেন। লিউকোপ্লাস্ট কাকে বলে? লিউকোপ্লাস্ট হচ্ছে তুমি কাকে বলবো বলো? যে আমাদের প্লাস্টিডে কি থাকে না, কোনো রকমের কালারফুল পিগমেন্ট থাকতেছে না, তাকে আমরা বলতেছি, এবং সে হইতেছে কি বলতো কালারলেস, তাকে আমরা বলতেছি কি বলতো লিউকোপ্লাস্ট। ওকে, আচ্ছা। লিউকোপ্লাস্টের পরে আমরা এখান থেকে চলে আসি ফুল এবং ফল রঙিন হয় কেন? এটা তোমরা এখন জানো কেন রঙিন হয়। ক্রোমোপ্লাস্টের জন্য হচ্ছে রঙিন হয়। তাহলে ফার্স্টে বলবো যে ক্রোমোপ্লাস্টের জন্য রঙিন হয়। বললাম মাথায় রাখো, অনুধাবন কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাদের দুইটা প্যারাতে লিখে লাগবে। যদি এমন হয় যে অনুধাবনে কি আসছে তোমার পয়েন্ট আকারে কিছু লিখে লাগবে, তারপর হচ্ছে পার্থক্য লিখে লাগবে, ওইটা তুমি লিখো, সমস্যা নেই। কিন্তু তুমি যদি সেরকম ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাও, তাহলে তখন কি করা লাগবে? এটা হচ্ছে দুইটা প্যারাতে লিখে লাগবে। ফার্স্ট প্যারাতে কিন্তু হচ্ছে সুন্দর করে তোমাকে জ্ঞানমূলকটা বলে দেওয়া লাগবে যে আসলে সে কি জানতে চাইছে। এরপরে তুমি হচ্ছে গিয়ে তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করবা। যেমন এখানে বলছে কি ফুল এবং ফল রঙিন হয় কেন, তোমার ডিরেক্ট ফার্স্ট আনসার কি হবে? ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে। তারপর হচ্ছে ধরো হচ্ছে তুমি আহ এক্সপ্লেনেশন হইতেছে দিয়ে দিবা আর কি, যে হইতেছে যে এদের মধ্যে কি থাকে, ওই যে জেন্থোফিল থাকে, ক্যারোটিন থাকে, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন, কোনটার কালার কি, তারপর আর কি বলে দিবা যে এটা এখানে এখানে এরকম ভাবে হচ্ছে থাকলে এরা হচ্ছে রঙিন হয়। ওকে, এই তো। এখানে দেখো এগুলো কিন্তু হচ্ছে ঝামেলার কোনো কোয়েশ্চেন না। তারপর চলে আসি এরপরে সৃজনশীলে, যে জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক কোষের দুটি বিশেষ অঙ্গাণুর কথা বললেন। প্রথমটি খাদ্য তৈরি করে, মানে হলো কি বলতো প্লাস্টিড, এবং এর পরে কি বলছে, এবং অপরটি অঙ্গাণুটির শক্তি সম্পাদনে উৎপাদনে হচ্ছে সম্পৃক্ত, তার মানে কি বলতো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া। বলছে প্রথম অঙ্গাণুটির সচিত্র চিত্র বর্ণনা করো। মাথায় রাখবো মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডের চিত্র অবশ্যই 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 হচ্ছে লাগবে। ঠিক আছে, অবশ্যই লাগবে, এগুলো হচ্ছে আমাদের আঁকা শিখতে হবে। তারপরে চলে আসো উদ্দীপকের অঙ্গাণুটি জীবের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ আমাদের হইতেছে ভূমিকা রাখে যুক্তি সহ আলোচনা করো। তাহলে হচ্ছে দেখো তো অপর অঙ্গাণুটা কোনটা? মাইটোকন্ড্রিয়া। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়া যদি হইতেছে শ্বসন যদি হইতেছে না করতো, তাহলে তো শক্তি আসতো না। এবং যদি হচ্ছে শক্তি না আসে, তাহলে কিন্তু দেখো বলতো কি হবে, আমার আমার দেহ চলবে না, কোনো জীবই চলতে পারবে না। ঠিক আছে, তো দেখো যে অপর অঙ্গাণুটি জীবের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটাও আমরা মোটামুটি এখান থেকে দেখে নিলাম। এবং এটার সাথে সাথেই হয়ে গেল আমাদের হচ্ছে আমাদের এই প্রথম লেকচারটা, অধ্যায় 2 এর প্রথম লেকচারটা শেষ। তাহলে আশা করি পোলাপান হচ্ছে তোমরা বুঝতে পারছো আমাদের এই অংশটুকু থেকে, আমাদের এই প্লাস্টিড এই চ্যাপ্টারের শুরু থেকে প্লাস্টিড পর্যন্ত কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, কোন কোন হচ্ছে জিনিসগুলো আমাদের ভালো করে পড়া লাগবে সৃজনশীলের জন্য বা এমসিকিউ এর জন্য। এবং আশা করি তোমাদের যদি হচ্ছে কোনো কনফিউশন থেকে থাকে এই ক্লাসের মধ্যে, এই অংশের মধ্যে কোনো কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে পোলাপান সবাই ভালো থেকো, দোয়া করো সবাই আমার জন্য। আশা করি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।